জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফর সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির 6 নেতা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন কাছাকাছি আনছে ইসলামী দলগুলোকে। রাজপথ থেকে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয়, সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মাধ্যমিকের বইয়েও আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাবে 3 বিতর্কিত নির্বাচন। সঠিক ইতিহাস উপস্থাপনার তাগিদ। এবং যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। মাইলস্টোন আখ্যা নেতাদের। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে শান্তি ফেরার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেন তারা। আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে। যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামায়াতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার সহ 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানভীর রুবুলের রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের 3য় বৈঠকও ফলশূন্য। বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি, তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু ছাড়তে তো হবে। সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না, তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটাই মুহূর্তে আমরা আসলে ফিক্সড পজিশনে এখনো যাই নাই। একসাথে একীভূতকরণ হবে কিনা, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা।
পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝে প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজো কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো অর্থাৎ ইসলামীর পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আমার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন। তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কি কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়বো। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না। এটা আমির জামাতও বলেছেন এবং আমরা এটা আচরণে ওটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলেও জানান তিনি। রোববার রাজধানীতে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জরিপে দেখা যায় 56% মানুষ পিআর সম্পর্কে জানে না। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল। বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে। বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত। রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিআর নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায় পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ। সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে 21.8% মানুষ আর পিআরের বিপক্ষে 22.2% মানুষ। তাদের এই জরিপে অংশ নেন 10,413 জন নাগরিক। পদ্ধতি ইমিডিয়েটলি যে একেবারেই কাজ করবে না সেটার কিন্তু একটা কনক্লুশন আমরা এই জরিপ থেকে ড্র করতেই পারি। জরিপ কখনোই আপনাকে সঠিক পিকচারটা সবসময় নাও দিতে পারে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই জরিপে ভোট নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু স্বৈরাচারু ইলেকশনটা ভালো হবে, 95% ভোট দিতে চাচ্ছে। জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। প্রেস সচিব বলেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। কিছুদিন আগেও একটা রিসার্চ করেছে
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগে আগ্রহীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এলডিসি উত্তোলন আপাতত স্থগিত করা প্রয়োজন, এ বিষয়ে জাতিসংঘের সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন আমির খসরু। বিজিএমইএ সভাপতি বলেন, এলডিসি উত্তোলন অন্তত 3 বছর পেছানো প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন বা এলডিসি উত্তরণ নিয়ে সম্প্রতি এক্স ও ফেসবুকে মতামত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশ বেশ কিছু ঝুঁকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। পোশাক শিল্পের বাজার, বৈদেশিক ঋণ, ওষুধ শিল্পের পেটেন্ট নিয়ে বাংলাদেশ বিপাকে পড়তে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতি সামাল দিতে রফতানি বৈচিত্র্যকরণ ও আর্থিক প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিজিএমইএ সভাপতির নেতৃত্বে 11 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আলোচনার বিষয় এলডিসি উত্তরণ ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগে আগ্রহীরা জাতীয় নির্বাচনের অপেক্ষায়, আর এলডিসি উত্তরণ আপাতত স্থগিত করা প্রয়োজন। এ বিষয়ে পর্যবেক্ষণের জন্য জাতিসংঘে সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, তাহলে এই মুহূর্তে এলডিসি স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে, জাতিসংঘকে, যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা। বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ, তবে স্থগিত নয়, এই প্রক্রিয়া অন্তত 3 বছর পেছানোর প্রয়োজন। এছাড়া 20 জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করার বিধান কার্যকর হলে অপব্যবহারের শঙ্কা তার। মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। বৈঠকে দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রেজিস্ট্রেশন দিলে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তি শেখ হাসিনার নয়, রাজনৈতিক অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। রোববার দুপুরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, আইনের সুযোগ থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শেষ হইয়াও হইল না শেষ। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামী হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী 1 ঘন্টা জেরা করেন নাহিদ ইসলামকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না উল্লেখ করে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর বলছেন, আইনে বিচারের সুযোগ থাকলেও এখনও সে সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত
নেবার সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়েও আসছে পরিবর্তন। নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে এনসিটিবি। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, এছাড়াও 2014, 2018 এবং 24 সালের বিতর্কিত নির্বাচন স্থান পাচ্ছে বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন, পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাসের বয়ান ও বিষয়বস্তুর নির্মোহ উপস্থাপনা জরুরি। বিগত কয়েক বছরে প্রাথমিক ও মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়েও যুক্ত হয়েছে নানা বিতর্কিত বিষয়বস্তু। মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে একটি রাজনৈতিক দল ও একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে পাঠ্য বইয়ে অতিরঞ্জন ও ইতিহাস বিকৃতি দেখা গেছে। 2026 সালের একাদশ শ্রেণীর পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাস, বাংলা, পৌরনীতি ও সুশাসন বইয়ে আসছে নানা পরিবর্তন। ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি NCCCর অনুমোদন সাপেক্ষে বিভিন্ন প্রকাশনীকে নানা নির্দেশনাও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে। প্রথম কয়েকটি অধ্যায়ে রাজনৈতিক নেতাদের অবদান সমানভাবে তুলে ধরার পাশাপাশি সংযোজন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের উদ্দেশ্যে পাশ হওয়া বিতর্কিত 15 সংশোধনীর আলোচনা। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সবকিছু একটা দল এবং ব্যক্তি কেন্দ্রিক এটাকে পরিণত করা হয়েছিল। এই ধরনের ফেসিবাদ যেন তৈরি না হতে পারে সেইগুলোর জন্য এগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এছাড়া অষ্টম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অংশে 2008 সালের পাতানো নির্বাচন, 2014 ভোটের আগে 154 আসনে বিনা ভোটে প্রার্থীদের জয়, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনের কথা পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে 2014, 18, 24-এর যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আবার পুরোপুরি হরণ করে নেওয়া হয়েছে। শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞরা বলছেন, ফেসিবাদী শাসন আমলে পাঠ্য বইয়ে নির্দিষ্ট দল ও ব্যক্তিবিশেষের অতিরঞ্জিত বন্দনায় গ্রহণযোগ্যতা হারিয়েছে পাঠ্য বই। তাই নির্মোহ বয়ানের উপস্থাপনা জরুরি। জাতীয় প্রত্যাশার উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষা দর্শন এস্টাবলিশ করতে হবে। সেই জাতীয় দর্শনকে অর্জন করবার জন্য আমাদেরকে প্রত্যেকটা শিক্ষা স্তরের জন্য ভিন্ন ভিন্ন জাতীয় শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমাদের সেই শিক্ষার উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষার নীতি গঠন করতে হবে। সেই জাতীয় শিক্ষা নীতির উপর ভিত্তি করে আমাদেরকে জাতীয় শিক্ষা ক্রম তৈরি করতে হবে, প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা। তবে পাঠ্যপুস্তকের মতো জাতীয় ইস্যুতে ঐক্যমত্য না হলে কোনো পরিবর্তনেই সমাধান আনবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা এই কাজগুলো করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জরুরি সিন্ডিকেট সভায় আবারও স্থগিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। তবে কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ আজ থেকে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন তারা। আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যথাসময়ে হবে ভোট। পোষ্য কোটা ইস্যুতে 4 দিন ধরে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববারও দিনভর ছিল উত্তেজনা। এদিন বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি সিন্ডিকেট সভা। এতে স্থগিত করা হয় পোষ্য কোটা। জানানো হয় উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি
এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এর আগে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার তদন্ত ও পোষ্যকোটার দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এতে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। সংহতি প্রকাশ করছি যে লাগাতার ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বন্ধ থাকবে, এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। পাশাপাশি ছাত্রদের যে দাবি সেটাকেও আমি বলি যে সেটা আলোচনার মাধ্যমে একটা সমাধান হতে পারত, অনেক আগেই করতে পারত। আন্দোলনের ডামাডোলে রোববার ক্যাম্পাসে দেখা যায়নি রাকসু নির্বাচনের প্রচারণা। কোঠা যেটা কবর দেওয়া হয়ে গেছিল ওটা কবর থেকে তুলে নিয়ে আসছিল প্রশাসন, তো ওই কোঠাও কি কবরেই থাকবে, ওটা যেন আর উঠতে না পারে। এটার জন্য যা করা দরকার আমরা স্টুডেন্টরা তাই করবো। কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে টেনেই আনা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। বলতে পারছি না আসলে কি হবে এখন, এটা নিয়ে একটা সবার মাঝে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কি রাকসু নির্বাচনটা হবে নাকি হবে না। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে যথাসময়েই রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। 25 তারিখের নির্ধারিত তারিখ ঠিক করা আছে, সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায়। আমরা সব গুছিয়ে এনেছি, ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই। চলতি বছরের 2 জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্যকোটা। এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত বৃহস্পতিবার কোটা আবারও বহাল হয়, তবে আবার স্থগিত হলো আন্দোলনের মুখে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে দানা বাঁধছে বরিশালের সরকারি কলেজগুলোতে। দফায় দফায় কর্মসূচি দিচ্ছে বিএম কলেজ ও হাতেম আলী কলেজে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জোর দিয়ে চাইছে বাক্স নির্বাচন। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরিশালের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজভবন কলেজ। এই কলেজের ছাত্ররাই দেশের অনেক বড় জাতীয় নেতা হয়েছেন অনেকেই, অথচ বিএম কলেজে 2 যুগেরও বেশি সময় ধরে বাক্স নির্বাচন নেই জানিয়ে এবার রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। গত 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে নানা কর্মসূচি চালাচ্ছেন আন্দোলনকারীরা। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ বাক্স নির্বাচন চাই, তবে আমরা বাক্স নির্বাচনের নামে কোনো প্রহসন আমরা চাই না। শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য বাক্সু তথা ছাত্র সংসদ হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। বাক্সের গঠনতন্ত্র অবিলম্বে প্রকাশ করা হোক এবং সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক। অপরদিকে প্রতিষ্ঠার 1 যুগ পেরোলেও ছাত্র সংসদের স্বাদ পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে গণস্বাক্ষর গণভোট করে দাবি তুলেছেন বাক্স নির্বাচনের। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নেতৃত্ব প্রয়োজন, আর নেতৃত্ব গড়ে উঠতে ছাত্র সংসদ প্রয়োজন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সংসদ সকল ক্যাম্পাসে হওয়া দরকার। আমরা বিশ্বাস করি একটা বিভাগীয় ইউনিভার্সিটি হিসেবে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। শহরের আরেক দাপুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজেও আন্দোলনের দানা বাঁধছে ছাত্র সংসদের দাবিতে। ভোট চাইছে সরকারি বরিশাল কলেজের ছাত্ররাও। ছাত্র সংসদ নেতৃত্ব থাকলে সেটা ওপেন থাকে এবং ছাত্ররা জানতে পারে যে তাদের নেতা হচ্ছে এটা, তাদের প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে সুযোগ হয় ছাত্র সংসদের জন্য। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন। ভোটের অধিকার যদি আমরা প্রাপ্যভাবে পেতে পারি এবং সেখান থেকে যদি সুনির্দিষ্ট এবং সৎ যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে, যেটি দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচন দেখেই বরিশালেও ভোটের পক্ষে আন্দোলনে নামতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কোন শিক্ষা প্রতিষ্ঠানে 1 যুগ, কোনোটির বা 2 যুগেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই বরিশালের কোনো সরকারি কলেজেই। 24শে গণ অভ্যুত্থানে যে সমস্ত শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিলেন তারাই এখন দাবি তুলেছেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবিলম্বে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হোক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অন্যদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একসঙ্গে রাজপথে আন্দোলন করে আসছে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ।
সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত। এ বিষয়ে নূর বা অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও মামলা থেকে নাম প্রত্যাহার কিংবা ন্যূনতম দুঃখ প্রকাশ করেনি। যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলার ৬ নম্বর আসামি হিসেবে তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। তিনি কারো প্ররোচনায় এটি করছেন কিনা সেই জায়গাটাতে আমরা আসলে শঙ্কা প্রকাশ করছি। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাংলাদেশের ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ফিলিপিন্সের ব্যাংকটি থেকে চক্রের তুলে নেওয়া এই অর্থ ফেরানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডি বলছে, আইনি প্রক্রিয়ায় রিজার্ভ চুরির অর্থ ফেরাতে আশাবাদী তারা। এ মামলায় ৮৬ বার সময় নেওয়া সংস্থাটি বলছে তদন্ত শেষ পর্যায়ে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এ ঘটনায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলা ৯ বছর ধরে তদন্ত করছে সিআইডি। সংস্থাটির তদন্তে উঠে আসে ৫টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে চুরি হওয়া টাকা পাচারে জড়িত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আরসিবিসি ব্যাংকে পাচার হয়েছিল চুরির ৮ কোটি ১০ লাখ ডলার। এ বিষয়ে ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত সাক্ষ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ওই অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। লার্নেড সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত 81 মিলিয়ন ডলার সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আদালতের আদেশের কপি ফিলিপিন্সের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চক্রের হাতিয়ে নেওয়া রিজার্ভ চুরির অর্থ আরসিবিসি ব্যাংকের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যাংকটির কর্মীরাও জড়িত থাকায় এই অর্থ ফেরানোর বিষয়ে আশাবাদী তারা। 81 মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। ৮৬ বার সময় নিয়েও এ মামলার তদন্ত শেষ করতে না পারলেও সিআইডি প্রধান আবারও দাবি করেন তদন্ত শেষ পর্যায়ে। চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। চুরির ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এ পর্যন্ত ফেরত এসেছে ৩ কোটি ৪০ লাখ ডলার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভারত সহ আরও ৫ দেশে নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাবেদের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করা হয়। এদিকে ১২০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আরও ৩টি মামলা হয়েছে জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে। আর স্ত্রী সহ জাবেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে এসব নথি জব্দ করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ, দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা,
ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এর মাঝে বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতি। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্ত অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক ইতিমধ্যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে বাজল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সূচনা ধ্বনি। সনাতন ধর্মের শাস্ত্র মতে এই দিনেই মর্তলোকে আসেন দুর্গতিনাশিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ চণ্ডীপাঠ ও পূজা অর্চনা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবেই তো মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে। আমি মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দুর্গাপূজার ছুটিতে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে চলবে 4 জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলাচল করবে বিশেষ ট্রেন। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার নির্বাহী আদেশে মহানবমী ও বিজয়া দশমীর সরকারি ছুটি সহ শুক্র ও শনিবার নিয়ে মিলেছে 4 দিনের ছুটি। এই সময় ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে 4 জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল কর্তৃপক্ষ বলছেন প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে 18টি বগি। তবে নিয়মিত ভাড়ার তুলনায় এসি সিটে 30% ও নন এসি সিটে 20% বাড়তি ভাড়া গুনতে হবে। 30 সেপ্টেম্বর, 1 ও 3 অক্টোবর ঢাকা থেকে রাত 11:30টায় ট্যুরিস্ট স্পেশাল ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 3 ও 4 অক্টোবর বেলা 11:30টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। 30 তারিখ রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা স্টেশন থেকে রাত 10:30টায় ছেড়ে যাবে প্রথম ট্রেন। তো এইভাবে 2 বার যাবে। আবার ঢাকায় ফিরতির জন্য আবার 3 আর 4 তারিখ ট্যুরিস্ট স্পেশাল হিসাবে চলাচল করবে। বাড়তি ভাড়া না হলেও পূজার ছুটিতে বিশেষ ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। এরই মধ্যে 30 সেপ্টেম্বর সকল টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন ট্রেন দিতে আছে পূজা উপলক্ষে ভালো সুন্দর শুনুম দেখুম যামু। আমাদের যাতায়াতের সুবিধা হবে, যানজট কম হবে। 30 তারিখ এই টুরিস্ট স্পেশাল টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে, আপনারা সেটা অনলাইন দেখতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে এই টিকিটগুলো সোল্ড আউট করা হবে। এদিকে সচিবালয়ে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে
রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপে পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানান উপদেষ্টা। এটারে কিভাবে রোধ করা যায়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুর ভয়াবহ রূপ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে 5 জন করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হলেন 41,831 জন, মারা গেছেন 179 জন। রফতানি আয় বাড়াতে হলে কাস্টমসে হয়রানি বদ্ধ ওয়ান স্টপ সার্ভিস চালু এবং উপযুক্ত প্রশিক্ষণ দরকার। এজন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। এসএমই ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরেন ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। রাতারাতি পুরো সিস্টেমে পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান, নির্দিষ্ট কিছু সমস্যার সমাধানে কাজ করবে সরকার। ব্যাংক আছে, আমাদের অ্যাসোসিয়েশন আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পণ্য রফতানিতে বৈচিত্র্যকরণে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সংকট ও সম্ভাবনা জানতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। রোববার সকালে আগারগাঁও পর্যটন ভবনে রফতানি সহজীকরণ ও বিশ্ববাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন শীর্ষক বৈঠকে অংশ নেন দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা। এই সময় কাস্টমস জটিলতার কথা তুলে ধরেন তারা। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু করা, কর নীতির জটিলতা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নানা দাবি তুলে ধরেন উদ্যোক্তারা। এইচএস কোড ইন্ডাস্ট্রির জন্য যে কোডটা, সেটা কিভাবে হাউ পসিবল যে এসএমইর জন্য আমার জন্য সেই কোডটা হয় এবং সেই কোড ধরে আমাকে ব্যাট চায়। যখনই কোনো আইটি প্রজেক্ট নেওয়া হয়, সফটওয়্যার প্রজেক্ট, তারা এই ধরনের কথা বলে এতে সফটওয়্যার মানে বা ডিজিটালাইজেশন মানে এটা আগের গভর্নমেন্টের জিনিস, এই জিনিসটা নেওয়া যাবে না। এক্সপোর্টেবল প্রোডাক্টের জন্য আমরা যে ম্যাটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করি সেটা যদি আমরা যে কমন একটা বন্ড ফ্যাসিলিটি যেটা এসএমইরা অ্যাফোর্ড করতে পারবে এবং এই বন্ড শুধু হলেই হবে না, এটা মেইনটেনেন্সও আমাদেরকে ইজি করতে হবে। বৈঠকে রফতানি বিষয়ক জটিলতা নিরসনে নির্দিষ্ট কিছু বিষয় সামনে রেখে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এটা একটা পুরো ভন্ডামি, আমাদের কোনো মিল নাই between export diversification as a principle, as a policy আর আমাদের কাজ। সিস্টেম ওয়াইড হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। এ সময় সরকারের নীতি সহায়তা পেলে আন্তর্জাতিক বাজারে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। উদ্যোগ নেওয়ার অনিচ্ছা ও বিনিয়োগে বাধার কারণে গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার বিসিআই আয়োজিত মেলার সমাপনী দিনে এ কথা বলেন তিনি। পণ্যের বহুমুখীকরণের সংখ্যা না বাড়িয়ে সক্ষমতা বাড়াতে পরিকল্পনা দরকার বলে মনে করেন উপদেষ্টা। এ সময় হালকা প্রকৌশল ও অটোমোবাইলস শিল্পে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিতের দাবি জানান উদ্যোক্তারা। আলোচকরা বলেন, ক্যাপিটাল মেশিনারিজের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনে জোর দিতে হবে। আপনি টয়োটা করোলা গাড়ি চলবেন না, V8 চলবেন না, প্রিমিয়ার চলবেন না, মার্সিডিজ চলবেন না, BMW চলবেন না, মাজদা চলবেন না, এলিয়ন চলবেন, এইভাবে আপনার দেশে কোনোদিনও গাড়ি শিল্প তৈরি হবে না। আপনাকে সাময়িক সময়ের জন্য বৈচিত্র্যকরণ করতে হবে। এত বৈচিত্র্য দিয়ে আপনার ইকোসিস্টেম বিল্ড হবে না। আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যে না, আগামী 10 বছর আমি একটা টাইপের গাড়িতে চলব। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। এমনকি সংকটের কারণে চাহিদা মতো ভারতে রফতানিও করতে পারছে না দাবি করে ব্যবসা ধসের শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। 6 দিনে 80 মণ ইলিশ রফতানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 40 মণ কম। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে।
এবছর দুর্গাপূজায় ভারতে ১,২০০ টন রূপালী ইলিশ রফতানি করবে সরকার। ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে, কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছর রপ্তানি শুরুর 6 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় 150 মন, কিন্তু এবার 6 দিনে রফতানি হয়েছে 80 মন। লোকাল যে নদীতে এখানেও মাছ নেই, যার জন্য এই সমস্যা হয়ে আছে। কোনো রকমই মানে এই কোঠা পূরণ করা কোনো রকমই সম্ভব না। গতবারে 10 ভাগের 1 ভাগ মাছ নেই। ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা ট্রলিংগুলো নামিয়েই মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে কাছায় নিয়ে দিতেছে তারা। আড়তদার ও মৎস্য অধিদপ্তর বলছে, পোর্ট্রোট মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। রফতানি তো দূরে থাক, স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশচুম্বী। গত বছর এই জনপদ থেকে 24 টন ইলিশ রফতানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। ইলিশের দাম অনেক চড়া, এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই। যে মাছ গত বছর এই সময় 400 টাকা ছিল, এখন 800 টাকা কেনা যায় না। মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে, আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না। 16 ভাগের 3 ভাগ মাছ বাংলাদেশ থেকে দিতে পারবে না, কারণ নদীতেই বড় মাছ নেই। প্রতি বছর একই হারে এই ইলিশ ধরা পড়বে বা একই হারে গ্রোথ হবে, এটা অনেক সময় যেভাবে আমরা আশা করি, এক্সপেক্ট করি, অনেক সময় সম্ভব হয় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। বরিশালের মোকামে মন প্রতি 900 গ্রাম ইলিশ 80,000 টাকা, 500 গ্রাম 64,000, 1 কেজি 92,000 ও 1200 গ্রাম 97,000 টাকায় বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জলবায়ু সহিষ্ণু ধানের বীজ উদ্ভাবন করে দক্ষিণাঞ্চলের কৃষকদের সুখবর দিয়েছে কৃষি গবেষণা দফতর। ব্রি 109 নামে ধানের জাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দাবি গবেষকদের। 130 থেকে 180 সেন্টিমিটার লম্বা হওয়ায় জোয়ারের পানিতে টানা 21 দিন যেমন বেঁচে থাকে, তেমনি ফসল পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। হেক্টর প্রতি 6.5 মেট্রিক টন ফসল কৃষক ঘরে তুলতে পারবে বলেও আশা তাদের। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর আরেকটি রিপোর্ট। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, উঁচু জোয়ার আর নিচু জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় ধানের চারা নষ্ট হয়। মারাত্মক ক্ষতির মুখে আমন চাষ করে কৃষক তার মূলধনও অনেক সময় ঘরে তুলতে পারে না। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 2 দশকের গবেষণায় উদ্ভাবন করেছে নতুন প্রজাতির উপকূল সহনশীল ধান ব্রি 109। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ শেষ। প্রথম বছরই স্থানীয় জাতের তুলনায় দ্বিগুণ ফলন এসেছে এই নতুন জাতের ধানের আবাদ থেকে। আগে আমন লাগাইতাম, লোকাল আমন, তার চাইতে এখন বর্তমানে ব্রি ধান 109 উচ্চ ফলনশীল। ফলন ভালো হয় আগের সামনে, আগে যে হইতে আর সামনে ফলন এবার বৃদ্ধি হয়েছে। এ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো উপকূলের জলমগ্ন পরিবেশ সহনশীল। টানা 21 দিন পানির নিচে থাকলেও নষ্ট হয় না। ব্রি ধান 109 একটি স্পেশাল জাত, যেটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার জলমগ্নতা সহনশীল। নতুন উদ্ভাবিত ব্রি টেকনোলজি ব্যবহার করে তারা অর্থনৈতিকভাবে যেভাবে লাভবান হবে, সেক্ষেত্রে দেখা যায় খাদ্য সংসমৃদ্ধ আসবে। বরিশাল অঞ্চলের উপযোগী 2002 সাল থেকে গবেষণা শুরু করে অবশেষে সফলতা আসে। এটি দক্ষিণ অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা গবেষকদের। কৃষকের যে চাহিদা মোটা ধান, এটা মোটা ধান, জোয়ার ভাটার পানি আসবে, পানির ভিতর চুবানি খেয়ে থাকবে, ধান নষ্ট হবে না। এটা হচ্ছে যে এই জাতটার ভিতরে প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় জাতের যেখানে হেক্টর প্রতি 3 টন ফলন হয়, আমার এখানে সেটা 6 টন ফলন হবে, দ্বিগুণ ফলন হবে। নতুন জাতের এ ধান পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নগাঁয় পাইকারি মোকামে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন এলসিতে আসা চাল এবং আউশের ধানে সয়লাভ বাজার, এজন্য দাম কিছুটা কমেছে কাটারি, নাজির, জিরা, স্বর্ণা জাতীয় চালে। প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা কমে স্বর্ণা 57 থেকে 58 টাকা এবং কাটারি, নাজির 80 টাকায় বিক্রি হচ্ছে, আর বস্তা প্রতি কমেছে 80 থেকে 100 টাকা। এতে বাজারে চাল কিনতে গিয়ে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেরির মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 10 জন।
এই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে ১৩ মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সচলের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ৪ আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ১০ জন, আহত হন শত শত মানুষ। ১৩ মাসেরও বেশি সময় পর চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। ১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। ২৪-এরটা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে ২৪-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? ২৪ সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, ২৪ সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। ২৩-এ যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন চিকিৎসা কোথায় নিয়েছেন? ২৩-এরটা আমি ঢাকাতে নিছি। ও, আর ওই যে 2023 সালে কি সাথে সাথে নিয়েছিলেন চিকিৎসা? ওইটার সাথে সাথে নিছি। জেলা ছাত্রদল থেকেও বলছে আপনাকে তারা চেনে না, বা নাম বিক্রি করছেন বলছে তারা। ভাই আমাকে সবাই চিনে, আমি যে কোন দল থেকে রাজপথে ছিলাম বা কখন ছিলাম সবাই জানে। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মামলাগুলো করতেছে। ১৩ মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছে বিচার চাওয়ার অধিকারকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। মামলাগুলোর কপিগুলা এই অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে মানুষদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ফেনীতে একাধিক মামলা হয়েছে, আর এ সকল মামলায় প্রকৃত অপরাধীরা যেমন আসামি হয়নি, পার পেয়ে গিয়েছে, আবার অনেক নিরপরাধীও আসামি হয়েছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। সবার দাবি যাতে অপরাধীরা পার পেয়ে না যায়, আবার নিরপরাধ কেউ এই মামলার আসামি হয়ে ভুক্তভোগী না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বগুড়ার শেরপুরে প্রায় 5 মণ ওজনের পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। রোববার রাতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শেরপুরের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুরের পাশের একটি ঘরের মাটির নিচে থেকে প্রাচীন মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় 190 কেজি বা 5 মণ। মূর্তিটি কোষ্ঠী পাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। অভিযানের সময় ওই গ্রামের আব্দুল বাশার ও সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন সরকার নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে 21 টেলিভিশন ও দৈনিক সংবাদের প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, রোববার বেলা 11টায় নগরীর কোট মসজিদের সামনে থেকে তাকে 10-12 জন যুবক জোর করে অটোরিকশায় তুলে সিটি কর্পোরেশন নিয়ে যায়। এ সময় মারধরের পাশাপাশি প্রধান নির্বাহীর কাছে ক্ষমাও চাইতে বলে হামলাকারীরা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা সিটি কর্পোরেশনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে। উম্মে ফাতেমা এখানকার সিও, তাকে 24 ঘন্টার মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে প্রত্যাহার করতে হবে। 15-20 জন তারা মব তৈরি করে আমাকে বেদম মারধর করছে, আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে। ভোলা জেনারেল হাসপাতালে হচ্ছে না কোনো ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা। যন্ত্র থাকলেও নেই কোনো অপারেটর। এ কারণে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা দুটি করাতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে রোগীদের।
তবে কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় জনবল না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান তত্ত্বাবধায়ক। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। হাসপাতালে রোগীর চাপ, তবে কোনো রোগীর ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসোনোগ্রাম করতে হলে তাদের যেতে হচ্ছে বাইরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি নষ্ট হচ্ছে সময়, হচ্ছে ভোগান্তি। ভোলা জেনারেল হাসপাতাল 250 শয্যা, জেলার সরকারি চিকিৎসার সবচেয়ে বড় স্থান হওয়ায় সব ধরনের রোগী এখানে স্বাস্থ্যসেবার জন্য আসেন। তবে তাদের অভিযোগ, এই দুটি টেস্টের জন্য হাসপাতাল থেকেই বাইরে রেফার্ড করা হয়, এমনকি করা হয় না অনেক প্যাথোলজি পরীক্ষাও। ডাক্তারে আলট্রাসাউন্ড করতে বলছে, আমরা বাইরে থেকে করে আনছি। 1200 টাকা হাসপাতাল বাইরে থেকে করে, হাসপাতালে করলে একটু ভালো হইতো। হসপিটালে যদি এই কমিশন থাকে, যদি চালু না থাকে, সেটা তো থাকার চেয়ে না থাকেই বেটার। তবে চিকিৎসকরা বলছেন 2020 সালে অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি মেশিন স্থাপন করা হলো, নিয়োগ দেওয়া হয়নি অপারেট করার জন্য প্রয়োজনীয় জনবল। এখানে যে রোগীর ফ্লো এগুলি মেনটেন করা, 2 নম্বর হচ্ছে যদি ইকো করতে যাই তাহলে এখানে এক্সট্রা জনবল দরকার হবে, যে জনবল এখানে নাই। মেডিকেল অফিসার আছে এ বিষয়ে অভিজ্ঞ, আমরা পরিকল্পনা করছি যে তাদের মাধ্যমে এই সুবিধা দেওয়া যায় কিনা। কর্তৃপক্ষ বলছে প্রতি মাসে হাসপাতালের রিপোর্টের সঙ্গে এই বিষয়গুলো ঊর্ধ্বতন মহলে জানানো হলেও এখনো মেলেনি কোনো সমাধান। এই মেশিনগুলো ব্যবহার করার জন্য আমাদের এখানে কোনো লোকবল নিয়োগ হয়নি, এটা শর্ট আছে। যদি এগুলো থাকে এবং আসে তাহলে আমরা হয়তো এই সাইটটাকে আবার কার্যকর করতে পারব। ভোলা জেনারেল হাসপাতালে প্রতিদিন 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। হাসপাতালের 60টি চিকিৎসক পদের মধ্যে 31টি পদই শূন্য। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দখল দূষণ অস্তিত্ব সংকটে পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খাল। গত 1 দশকে খালের 2 পারে দখল করে নির্মাণ করা হয়েছে নানা অবৈধ স্থাপনা। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাধারটি পরিণত হয়েছে ময়লার ভাগানে। তবে শীঘ্রই দখল উচ্ছেদ ও খাল পুনর্খননের আশ্বাস উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পানি নেই, আছে ময়লার স্তূপ, দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে একসময়ের প্রবাহমান খাল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট থেকে শ্রীরামপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া পীরতলা খালটি এখন শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। 5 কিলোমিটার দীর্ঘ খাল দিয়ে একসময় নৌযান চলাচল করত। বাজারে ব্যবসায়ীরা নৌকায় মালামাল আনা নেয়া করতেন। এছাড়া কৃষি জমিতে সেচ ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতো এই খাল দিয়েই। এলাকাবাসীর অভিযোগ, মিষ্টি পানি সংরক্ষণের জন্য 80-র দশকে খালটির উভয় প্রান্তে জলকপাট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বছর 10 আগে জলকপাটগুলো অকেজো হয়ে পড়লে স্থানীয়রা খালের মুখে বাঁধ দিয়ে দেয়। এতে স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সুযোগে 2 তীর দখল করে প্রভাবশালীরা কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করে। এছাড়া এলাকার বর্জ্য ফেলার কারণে খালটির অনেক জায়গায় ভরাট হয়ে যায়। আমরা সবাই চাই যে এই খালটাকে পুনঃখনন করে এটাকে সচল করা উচিত, যাতে আমরা একটা সুন্দর পরিবেশ পাইতে পারি। এই খালটা দিয়ে পটুয়াখালী যাওয়া যেত, মালামাল নিয়ে আসতে আমাদের অনেক সুবিধা হইতো। এখন গাড়িতে যাতে আমরা মালামাল আনি, আমার কেনিং খরচ অনেক বেশি হয়। দখলদারি হাত থেকে আমরা খাল মুক্তি চাই। আগের মতন পুনরায় আমাদের খাল থেকে জানি মানুষ চলাচল করতে পারে। ইতিমধ্যে খালটির 2 তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা করেছে প্রশাসন। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো সহ পুনর্খননের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পটা এখনো প্রস্তাবনা পর্যায়ে, যেহেতু প্রকল্প অনুমোদিত হয় নাই, এটা অনুমোদিত হলে দেন আমরা খাল পুনর্খনন কাজ বাস্তবায়ন করতে পারবো। পীরতলা খালে যদি কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে, আমরা আমাদের ভূমি অফিসের সার্ভেয়ার এবং তহসিলদার সাহেব তালিকা করছে। এই তালিকাটি সম্পূর্ণ হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব এবং পরবর্তীতে বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। খালটি দক্ষিণে লোহালিয়া নদী ও উত্তরে পায়রা নদীতে মিলেছে। সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম। জেলার 989টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 125টিরই বেহাল দশা। শ্রেণীকক্ষে দিন দিন কমেছে শিক্ষার্থীর সংখ্যা। বড় দুর্ঘটনা ঘটার আগে জীর্ণ ভবনগুলো সংস্কারের দাবি শিক্ষক ও অভিভাবকদের। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট।
খসে পড়ে গেছে ছাদের পলেস্তারা, দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল। এর মধ্যেই চলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। এই চিত্র পিরোজপুরে ৭৭ নম্বর করিমুন্নেসা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পড়ালেখা করতে হচ্ছে শিক্ষার্থীদের। শুধু এই বিদ্যালয়ই নয়, জেলার ৭টি উপজেলার ১৮৫টি বিদ্যালয় এমন ঝুঁকিপূর্ণ। বেহাল দশায় আতঙ্কিত শিক্ষার্থী ও শিক্ষকরা। শ্রেণীকক্ষের উপরের ছাদ ভেঙে পড়ছে, আমরা সবসময় আতঙ্কে থাকি। আমাদের স্কুলে আসতে অনেক ভয় পাই। স্কুলে বাচ্চা দিয়ে যায়, রাইখা যায়, যাওয়ার পর অনেক টেনশন হয়। বাসায় যাওয়ার পর আমরা যদি একটু নতুন একটা ভবন নির্মাণের চেষ্টা করা যায় সেক্ষেত্রে মনে হয় আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি আমাদের ছেলে মেয়ে পাঠাইয়া। এরকম অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এই দায়ভার আসলে কে নেবে? এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানোর কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ৪ শেষের পথে। যদি এই প্রকল্পের ভিতরে আওতাভুক্ত কোনো স্কুল হয়ে থাকে তাহলে সেইটা দ্রুতই হবে। শিক্ষা বিভাগের দেওয়া তথ্য মতে পিরোজপুরে ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১,১১,০৫১ জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। শহরে ব্যস্ততার মাঝে এক অচেনা বৃদ্ধার করুণ গল্প। রাজধানীর বাংলা মোটরে ফুটপাতে দিন কাটে সন্তানদের অপেক্ষায়। এক কাপড়ে ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ নিতে আসেনি কেউ। জানেন না নিজের স্থায়ী ঠিকানা, খাচ্ছেন লোকেদের দেয়া খাবার। অট্টালিকা শহরে মায়ের এই নিঃসঙ্গতা যেন এক চাপা কান্না। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, স্বপ্নম নিবিড়ের প্রতিবেদন। কি বলছে আপনাকে ছেলেরা এখানে আনার সময়? তুমি থাও না, ওরা কাম করছে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর আর কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন নিতে আসবে ছেলেরা। কিন্তু এই অপেক্ষার যেন শেষ নেই। ২০ দিন ধরে এই রাস্তায় তার বাড়ি, আকাশই একমাত্র ছাদ। আপনার ছেলে কয়জন? একজন আমার সেদিকে, একজন। রাজধানীর বাংলা মোটরে এক সরু গলিতে হঠাৎই আবির্ভাব এক স্বল্পভাষী বৃদ্ধার। নাম মনোয়ারা। স্থানীয়রা তাকে দেখছেন, কেউ বা সামান্য খাবার দিচ্ছেন। ২০-২১ দিন থেকে এখানে আছে, আমরা এর কোনো কিছু হাইট দিছি, খাইতেছে না কিছু। উনি বলছে বরগুনা আমার বাড়ি, আমার ছেলে থুয়ে গেছে, আমার ছেলে এসে নিয়ে যায়। দিনের ভিড় ফুরোয়, আলো নিভে আসে। শহরের সব মানুষ যখন ঘরে ফেরে, তিনি রয়ে যান একাকী খোলা আকাশের নিচে। যে মা সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আজ তার ভাগ্যে শুধুই একাকিত্ব। এই করুণ দৃশ্য দেখলে প্রশ্ন জাগে, সত্যিই কি কেউ নিতে আসবেন তাকে, নাকি এটি শুধু এক প্রতীক্ষার গল্প? শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। বারের খবর। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৭ জন নিহত হয়েছেন গাজা সিটিতে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা। ফাতাহের মোহাম্মদ শতায়ের বলেছেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে, যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রোববার গাজার খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন বহু ফিলিস্তিনি।
অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে উত্তাপ ছড়াবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। এ যেন অকল্পনীয় ভয়াবহতা। ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। প্রায় 2 বছর আগে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু শিশু হতাহত হয়েছে 250,000-এরও বেশি। হত্যাযজ্ঞ আর মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় স্তম্ভিত বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একদিনে ফিলিস্তিনকে 4 দেশের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। ফিলিস্তিন ওয়েলকাম করে, মুসলিম বিশ্ব ওয়েলকাম করে, কিন্তু বাংলাদেশ বিশেষত যেহেতু আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজে আমাদের জন্য এটা একটা, আমি মনে করি যে আমরা এটাকে ওয়েলকাম করি এবং একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে 150-এরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যে তো ফিলিস্তিনের প্রতি সমর্থন এতটা অ্যাবসলিউট না, আমরা জানি যে এমনকি খুব সম্প্রতিও তাদের স্টেটমেন্টে, গাজা নিয়ে যে স্টেটমেন্ট, সেখানে অনেক কিছু আরও চাওয়ার মতো ছিল, কিন্তু তারপরেও তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে, আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন ফিলিস্তিন ইস্যুতে উত্তপ্ত হবে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দাবিটি আরও জোরালো হলো, যে উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, স্থানীয় উৎপাদন বাড়লেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি ভারতীয় পণ্যে 50% অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে। তার দাবি, আমদানি নির্ভরতা কাটাতে পারলেই অর্থনীতির ভিত্তি মজবুত হবে। আমাদের পণ্যের গুণমান ভারতের পরিচয় হয়ে উঠুক এবং ভারতের গর্ব বৃদ্ধি করুক, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। মোদির দাবি, প্রতিদিন ব্যবহার হওয়া বহু পণ্য বিদেশি, অথচ মানুষ তা জানেও না। মোদি দোকানদারদেরও আহ্বান জানিয়েছেন স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে। তার ভাষণের পর স্বদেশি প্রচার কার্যত আন্দোলনের রূপ নিয়েছে। তার সমর্থকরা এর মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি আর অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটে ডাক দিয়েছেন। ভারতীয় বাজারে যেসব বিদেশি ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে, সেগুলোকেই এখন টার্গেট করা হচ্ছে। বাণিজ্যিক উত্তেজনা প্রশমনে দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষীয় আলোচনার প্রস্তুতি চলছে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে আপাতত দিল্লি স্বদেশি পণ্যের প্রচারকে দ্বন্দ্ব মোকাবিলার কৌশল হিসেবে সামনে এনেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নিহত প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায় জানাতে অ্যারিজোনার গ্লেনডেল ফুটবল স্টেডিয়ামে জড়ো হয়েছে লাখো মানুষ। হাজারো সমর্থকের পাশাপাশি যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও মার্কিন ধনকুবের ইলন মাস্কও।
স্থানীয় সময় রোববার ভোর থেকেই মানুষের ভিড় জমে যায় যুক্তরাষ্ট্রের গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে। দেশটির প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায়ের জন্য করা হয় এ আয়োজন। প্রায় 63,000 আসন বিশিষ্ট স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ায় আশেপাশের স্থাপনাতেও বড় পর্দায় দেখানো হয় অনুষ্ঠান। ভক্তরা হাতে চার্লির ছবি, ফুল আর পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন। চার্লি কার্ককে স্মরণ করতে আয়োজন করা হয় সঙ্গীত, প্রার্থনা ও নানা আচার অনুষ্ঠান। অনেকে নিবন্ধন থাকা সত্ত্বেও ভেন্যুতে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে শ্রদ্ধা জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ রিপাবলিকানের শীর্ষ নেতারা। কার্কের রাজনৈতিক প্রভাবের প্রশংসা করেন ট্রাম্প, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান সমর্থন বাড়ানোর ক্ষেত্রে। ধনকবির ইলন মাস্কও সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। গেল 10 সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মঞ্চেই গুলিতে নিহত হন 31 বছরের চার্লি কার্ক। তরুণদের মধ্যে জনপ্রিয় এই সংগঠক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার আকস্মিক মৃত্যু ঘিরে দেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় স্মরণসভার স্থান স্টেট ফার্ম স্টেডিয়াম। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তর লোক সাংস্কৃতিক উৎসব অক্টোবর ফেস্ট। শনি ও রোববার উৎসবটিকে ঘিরে শহর জুড়ে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি উৎসবের আকর্ষণীয় পোশাকে হাজির হয় নানা বয়সের নারী পুরুষ। প্যারেডের পরিবেশনা মুগ্ধ করে লাখো দর্শনার্থীকে। জার্মানি থেকে অক্টোবর ফেস্টের আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। বছর ঘুরে আবারও এসেছে জার্মানির অঙ্গরাজ্য বায়ার্নের রাজধানী মিউনিকের সবচেয়ে বড় লোকজ সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা বিয়ার ফেস্ট। রোববার উৎসব প্রাঙ্গণ শহরের থেরেজিয়ান ভিজেতে আয়োজন করা হয় মনোরম পথ উৎসব বা প্যারেডের। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি বায়ার্নের ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মুগ্ধ করে। সুস্বাদু বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রদর্শন করে তাদের বিয়ার। অক্টোবর ফেস্টের মূল আকর্ষণ হলো নানা স্বাদের বিয়ার উপভোগ। যে উৎসবটি এক কথায় পানীয় প্রেমীদের স্বর্গরাজ্য। বিশ্বের বিখ্যাত সব বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিয়ার পান করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের নানা দেশের লাখো পর্যটক উৎসবে অংশ নেন। তবে এবারের আসরে প্রতি লিটার বিয়ারের মূল্য 15 ইউরো নির্ধারণ করায় অসন্তুষ্ট বিয়ার প্রেমীরা। প্রিয় পানীয় বিয়ার এবং বায়ার্নের ঐতিহ্যবাহী ব্রেটসেল, গ্রিল সসেস, রোস্ট পর্ক বা সোয়াইনে ব্রাটন এবং জাওয়া ক্রাউড সহ নানা স্বাদের খাবার উপভোগ করার পাশাপাশি পর্যটকরা অংশ নিতে পারবেন নানা প্রতিযোগিতামূলক ইভেন্টে। গেল বছরের মতো এবারও রয়েছে ক্যারোসেল রাইডিং, বাম্পার কার সহ আরও বেশ কিছু খেলা। থাকবে সুস্বাদু সসেস নিক্ষেপ এবং বিয়ার পান করার মতো লোকজ প্রতিযোগিতা। থাকছে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী মিউনিকের এই অক্টোবর ফেস্ট সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিনগুলোতে শুরু হয়ে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 1810 সালের অক্টোবরে প্রথমবারের মতো শুরু হওয়া এই উৎসব এখন বিশ্বের অন্যতম বৃহত্তম লোকজ উৎসব হিসেবে সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিন্স লুডভিশ এবং রাজকুমারী থেরেজের বিয়ে উদযাপনের জন্য উৎসবটি এখন একটি বার্ষিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছরেই যোগ দিচ্ছে বিশ্বের 60 লাখেরও বেশি দর্শনার্থী। তবে মেলা শুরুর দিনে এক দর্শনার্থীর মৃত্যুর ঘটনায় শোকাহত সবাই। 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 5 অক্টোবর পর্যন্ত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিসিবি কাউন্সিলের নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পরিচালক প্রার্থী তামিম ইকবাল। 17 সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডে নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম। রাজনৈতিক ফায়দা লুটতে যুব ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন। এমন চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। পক্ষ বিপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই অধিনায়ক বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। দুই প্রার্থী ক্রীড়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছুড়ি আর পাল্টা অভিযোগের।
প্রথমে 17 সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 19 এরপর করা হয়েছে 22 সেপ্টেম্বর। এখতিয়ারের বাইরে থাকলেও কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম। একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি। ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। বর্তমান সরকার বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের। বিসিবিকে আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু একটা দল প্রতিগত করেছে, কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবি দিন ভোট। নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে, তারা দেশের জন্য, ক্রিকেটের জন্য কাজ করবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল, যেখানে 6 অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ এনে সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। বিসিবিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন এই সংগঠক। শীঘ্রই নিজের পদত্যাগপত্র বোর্ডে জমা দেবেন মোহামেডান ক্রিকেট কমিটির এই চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেটটাকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম, সেই জায়গাটাতে আসলে আমি হ্যাপি না। এবং এই যে ফারুক ভাই থেকে শুরু করে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ক্রিকেটের সাথে যা কিছু হচ্ছে, এইটা আশা করি না। এবং আমরা আশা করি বিসিবি একেবারে নিরপেক্ষভাবে চলবে, নিজের অবস্থান নিয়েই চলবে, ওকে কেউ বাইরে থেকে কন্ট্রোল করবে এরকম বিসিবি আমরা চাই না। আর ইদানিং আমি যা দেখতেছি, এবং এই যে বুলবুল ভাইয়ের চিঠির ব্যাপারে কথা হলো, আরও কিছু কথা আমি যা বললাম ক্রিকেটের সাথে যায় না। আর ক্রিকেট যেখানে নাই, ক্রীড়াঙ্গন যেখানে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই জায়গায় আসলে আমার থাকার সম্ভব না। আমি ওই জায়গা থেকেই বলছি, এবং আমি আমার রিজাইন আমি সুজন সাহেবকে আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দেব। বাংলাদেশের দারুণ পারফরমেন্সে বা টাইগারদের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বললেন সাবেক পাক ক্রিকেটার কামরান আহমদ। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজের দুর্দান্ত পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করলেন তিনি। টাইগার টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনার জন্যই বাংলাদেশ দারুণ খেলেছে বলে মন্তব্য করেন তিনি। সাইফ হাসান আর তাওহিদ হৃদয়কে নিয়ে আলাদা করে স্তুতি ঝরল তার কণ্ঠে। জমে উঠেছে এশিয়া কাপের লড়াই। যে শ্রীলঙ্কার হাত ধরে সুপার 4-এ উঠল বাংলাদেশ, সেই লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। লিটনের দলের এমন পারফরমেন্সে মুগ্ধ প্রতিপক্ষ দলের ক্রিকেটার থেকে শুরু করে সাবেকরাও। লাল সবুজের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানও।
শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজ দেশের ক্রিকেটারদের বেহাল দশায় হতাশ তিনি। এবার সালমান আগার দলকে সুপার 4-এর ম্যাচের আগে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিলেন কামরান। শুধু তাই নয়, বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও টুর্নামেন্টে অনেকখানি এগিয়ে রাখলেন সাবেক এই পাক ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও স্তুতি ঝরল কামরানের কণ্ঠে। পাকিস্তান দল কি তাদের সবশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি একবারও ভেবেছে যে বাংলাদেশ কিভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাচ জেতেনি, বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা নিয়েই জিতেছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তাড়া করা সহজ কাজ নয়। বাংলাদেশের জন্য এটা চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল। এদিকে বাংলাদেশের প্লেইং 11 নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন কামরান। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাইফ হাসান, তাওহিদ হৃদয়দের পারফরম্যান্স মন কেড়েছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটা ভালো প্লেইং 11 তৈরি করেছে। তারা মেহেদীকে খেলিয়ে বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করেছে। পরিপূর্ণ বোলিং ইউনিট নিয়ে খেলেছে তারা। সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। চাপহীন হয়ে খেলেছে ওরা। ব্যাটিং দেখে খুব ভালো লেগেছে। পাকিস্তান দলকেও এভাবে ভাবতে হবে। ভারত বিশ্বের 1 নম্বর দল। আপনাকে আপনার ব্যাটিং ও বোলিং এ ভারসাম্য রাখতে হবে। আপনি মাত্র 3 জন বোলার নিয়ে খেলতে পারবেন না। শ্রীলঙ্কা 4 জন নিয়ে খেলেও আটকে গিয়েছে। বাংলাদেশের সুপার 4-এর মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন কামরান আকমল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট। প্রতিষ্ঠানটির সার্ভারের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে সন্তুষ্ট বাফুফের কম্পিটিশন কমিটি। সাধারণ গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত থাকলেও বাড়তে পারে ভিআইপি ও ক্লাব হাউসের টিকিটের দাম। এদিকে হংকং সামনে রেখে 5 অক্টোবর দেশে আসছেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। গেল জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। হোম ভেন্যুতে হামজা সমিতদের অভিষেক ম্যাচ ঘিরে বেশ পরিকল্পনাও ছিল বাফুফের। তবে ম্যাচের আগে টিকিট নিয়ে টিকিফাইয়ের অব্যবস্থাপনা পানি ঢেলে দেয় বাফুফের সব পরিকল্পনায়। অনলাইনে টিকিট না পাওয়া, গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢুকে পড়া জন্ম দিয়েছিল সমালোচনার। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। টিকিফাইয়ের পরিবর্তে ঘরের মাটিতে আসন্ন হংকং ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামক একটি প্রতিষ্ঠান। অনলাইনে হবে ম্যাচের সব টিকিট বিক্রি। যাদের ওয়েবসাইটের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে আশ্বস্ত হয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। চলতি মাসের 30 সেপ্টেম্বর থেকেই টিকিট ছাড়ার পরিকল্পনা আছে ফেডারেশনের। আমরা ক্রিকেটকে দিয়েছি এবার, যেটা আমরা ফাইন্যান্সিয়াল যে বিবেচনা করেছি, এই ফাইন্যান্সিয়াল ক্রিকেটে আমরা দেখেছি যে বাফু লাভবান বেশি হবে এখান থেকে। এবং ওনারা যে সিট ম্যাপিং করে রেখেছে ওটা আমরা দেখেছি যে ইউজার ফ্রেন্ডলিনেস ওনাদের ওয়েবসাইটে। আর যেটা বলেছিলাম যে আমরা অলরেডি ইউআতে লিখেছিলাম লোড টেস্টের প্রেজেন্টেশন দিতে হবে, ওরাও ওরা প্রেজেন্ট করেছে। এবং সাইবার সিকিউরিটি নিয়ে কী কাজ করবে ওটা আমাদেরকে বলেছে। আর আমরা তো এক্সপার্ট না, বাট আমাদের এক্সপার্ট যারা ছিল ওনাদের সাথে গবেষণা করে আমরা দেখেছি এটা most suitable for us for this moment. এদিকে হংকংয়ের বিপক্ষে ওয়ার্কিং ডেতে ম্যাচ হওয়ায় জনদুর্ভোগের বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে ফেডারেশন। ম্যাচ শুরুর 4 থেকে 5 ঘন্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। সাধারণ জনগণ যারা বাসায় ফিরে যাবে ওনাদের যেন ভোগান্তি কম হয়, আর যেন ওনারা অফিস শেষ করে খেলা দেখতে আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা ডিসিশন নিয়েছি আমরা খেলা শুরু হওয়ার 4 ঘন্টা আগে স্টেডিয়াম খুলে দিব। মেবি 5 ঘন্টা হতে পারে ওটা। আমরা ডিএমপির সাথে যখন আমাদের ডিসকাশন হবে ওটার পর আমরা জানতে পারবো ডিএমপি আমাদেরকে কি সাজেশন দেয়। অপরিবর্তিত থাকবে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য, তবে বাড়তে পারে ভিআইপি, স্কাই ভিউ ও ক্লাব হাউস টিকিটের মূল্য। স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন না থাকলেও 8 বিভাগে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেখানো হবে খেলা। জেনারেল গ্যালারি একই থাকবে গতবার, বাট বাকি যে বক্স এবং ভিআইপি, ক্লাব হাউস, ওগুলি প্রাইসটা চেঞ্জ হবে। এদিকে বাফুফের সূত্রে জানা গেছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে 5 অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওরের শিরোপা।
শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে, তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরওয়ার্ডার রাফিনিয়াকে নিয়েও। আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবল বিষয়ে কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দো সাথলিয়েতে ব্যালন ডি'অরের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার মধ্যরাতে। এবারের ব্যালন ডি'অর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো, তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেমবেলে। আলোচনার টেবিলে আগামী তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ। সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন ডি'অর উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ। যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার। ইউরোপ সেরার আসরে 15 ম্যাচ খেলে করেছেন 8 গোল। পুরো সিজনে 53 ম্যাচ খেলে দেমবেলে স্কোর করেছেন 35টি, অ্যাসিস্ট ছিল আরও 16টি। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফ্রেঞ্চ তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএসজিকে লিগ 1 এবং ফ্রেঞ্চ কাপ জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। ওসমান দেমবেলে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ না জিততেন তাহলে চোখ বন্ধ করে 2024-25 মৌসুমের ব্যালন ডি'অর জয়ী হিসেবে রাফিনিয়াকে বেছে নিতেন ভোটাররা। লা লিগা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। 57 ম্যাচে তার পা থেকে এসেছে 34 গোল। এর সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের 25টি অ্যাসিস্ট। 42 গোল করে রবার্ট লেভানডস্কি গেল মৌসুমে বার্সার টপ স্কোরার হলেও পুরো স্পটলাইট দখলে রেখেছিলেন রাফিনিয়া। গেল মৌসুমে নতুন এক ফুটবল বিশ্বের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিল অসামান্য অবদান। 55 ম্যাচে তার 18 গোল অনেকের কাছেই হয়তো সামান্য, কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও 25টি অ্যাসিস্ট তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালন ডি'অর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডি'অর জয়ের মর্যাদার এই 30 জনের তালিকায় মো সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে উপরে আলোচনা করা এই 3 জনকে ঘিরেই। সে যাই হোক, নতুন বর্ষসেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার দো সাথলিয়ে। মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালন ডি'অর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুড গুলিট। তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। টানা চতুর্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরমেন্স বিবেচনায়। এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফর সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির 6 নেতা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন কাছাকাছি আনছে ইসলামিক দলগুলোকে। রাজপথ থেকেই আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামায়াত। এবং নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনর্তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।